হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি ভারতের স্বাভাবিক উদ্ভিদ এই অধ্যায়টা ডিটেলসে আলোচনা করব। এখানে স্বাভাবিক উদ্ভিদ ক্লাসিফিকেশান ডিটেল সেটা বাদ দিয়েও এর সাথে আনুষঙ্গিক আরও যে টপিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। এর আগে আমরা ন্যাশনাল পার্কটা আলোচনা করে নিয়েছি, তো সেটাও এই অধ্যায়েরই একটা অংশ বলা যায়, কারণ স্বাভাবিক উদ্ভিদ থেকেই ন্যাশনাল পার্কটা যদিও ম্যান মেড করা হয় বা সীমারেখাটা মানুষ টানে, কিন্তু সেটা স্বাভাবিক উদ্ভিদেরই একটা অংশ। তো এখানে আমরা প্রথমে ম্যাপটা খুব ভালো করে স্টাডি করে নেব, ক্লাসিফিকেশানটা দেখব এবং ম্যাপটা এখানে স্টাডি করে নেব, তারপরে আমরা আরও অন্যান্য অংশে যাব। তো ভারতের একেবারে উত্তরে পার্বত্য অঞ্চল রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পার্বত্য অঞ্চলে একদম যেটা সবচেয়ে উঁচু জায়গা, এই জায়গাগুলোতে এখানে আমরা দেখব কি আলপাইন ফরেস্ট দেখা যায়। আলপাইন ফরেস্ট, আলপাইন অরণ্য, সেটা একেবারে উঁচু জায়গাতে, অর্থাৎ যেখানে অক্সিজেনের কিছুটা ঘাটতি আছে, অনেকটা উঁচু জায়গা, সেইখানে এই জাতীয় উদ্ভিদগুলো দেখা যায়। এটা খুব বেশি বড় হয় না, গাছগুলো ছোট ছোট হয়। তো পরে আমরা ডিটেলসে আসছি, এখানে এটা দেখতে পাওয়া যায়। তার নিচে দেখুন ড্রাই টেম্পারেট ফরেস্ট, শুষ্ক নাতিশীতোষ্ণ অরণ্য, এই অংশটা এইগুলো, অর্থাৎ আলপাইনের ঠিক নিচে আরেকটু কম উচ্চতায় নাতিশীতোষ্ণ অরণ্যটা দেখতে পাওয়া যায় এটা। আর তার সাথে আরেকটা দেখুন গ্রিন কালার আছে, এটাও পার্বত্য অঞ্চলেরই অংশে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে মন্টেন সাবট্রপিক্যাল অ্যান্ড টেম্পারেট। উপক্রান্তীয় কিছুটা দেখা যায়, কিছুটা টেম্পারেট বা নাতিশীতোষ্ণ পার্বত্য অংশে এই উদ্ভিদ দেখতে পাওয়া যায়। অর্থাৎ পার্বত্য উদ্ভিদকেই অনেকগুলো ভাগে ভাগ করা হচ্ছে। এখানে জাস্ট আমরা ম্যাপটা একটু স্টাডি করলাম, এরপর আমরা হিমালয় পার্বত্য অঞ্চলে বিভিন্ন উচ্চতায় যে বিভিন্ন উদ্ভিদ দেখতে পাওয়া যায় তার ক্লাসিফিকেশানটা দেখব। তো এটা হলো উত্তরের পার্বত্য অঞ্চলের যে মূল অংশ, সেইখানে কি ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। আর এখানে দেখুন গ্রিন কালারে, লাইট গ্রিন কালার যেটা দেয়া রয়েছে, লাইট গ্রিনটা তো দেখলামই, মন্টেন সাবট্রপিক্যাল এবং টেম্পারেট সব জায়গাতেই এই গ্রিন, ডিপ গ্রিন যেটা দেখা যাচ্ছে সেখানে। এখানে বিচ্ছিন্নভাবে উত্তর পূর্বে পার্বত্য অঞ্চলগুলোতে, মেঘালয়, উপরে আসামের কিছু উঁচু অংশে এটা দেখতে পাওয়া যায়। আর যেটা লাইট গ্রিন আছে দেখুন পুরো ভারতের পশ্চিম উপকূল জুড়ে এটা রয়েছে। এটা কি? এটা হচ্ছে ময়েস্ট ট্রপিক্যাল এভারগ্রিন আর সেমি এভারগ্রিন, অর্থাৎ যেটা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য আমরা বলি, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, এবং তার সাথে সেমি এভারগ্রিনও আছে, অর্থাৎ যেটা পুরোপুরি এভারগ্রিন বলা যায় না। কেন এটা আছে? কারণ আমরা জানি এইখানে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল আছে। এবার পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে যখন আরব সাগরীয় শাখা আসছে এবং শৈলতকে বৃষ্টি ব্যাপক পরিমাণে ঘটাচ্ছে, এর প্রতিবাদ ঢালে যেখানে বৃষ্টি হয় সেটা প্রতিবাদ ঢাল, এইখানে বৃষ্টি হচ্ছে প্রতিবাদ ঢাল, তো এইখানে হয়ে যাচ্ছে একেবারে পুরোপুরি এভারগ্রিন ফরেস্টটা দেখতে পাওয়া যায়। আর ঠিক এর উল্টো দিকেই, অর্থাৎ এই পর্বতের এদিকে যখন চলে আসছে তখন কিন্তু আর অতটা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির ছায়া অঞ্চল আমরা বলছি, তো সেখানে কিন্তু পুরোপুরি এভারগ্রিন ফরেস্টটা দেখা যায় না। এই জন্যে এভারগ্রিন আর সেমি এভারগ্রিন এই দুটো পাশাপাশি রাখা হয়েছে, বা মূলত এভারগ্রিন ফরেস্টটা এই কেরালা বা এই অঞ্চলটাতেই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। যত উপর দিকে যাবে এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কমতে থাকে। তো যাই হোক, এই জায়গাতে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় আমরা জানি। কেরালার এই পশ্চিম উপকূলের অংশেই কিন্তু প্রথম মৌসুমি বৃষ্টিপাতটা শুরু হয়, এবং যে কারণে এখানে এভারগ্রিন ফরেস্ট তৈরি হয়েছে। এর আগের দিন আমরা দেখছিলাম কি এখানে সাইলেন্ট ভ্যালি আছে, নামটাও এসেছে এখান থেকে, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক বা এই যে সাইলেন্ট ভ্যালি উপত্যকা, জায়গাটা এতটাই বেশি এভারগ্রিন ফরেস্ট রয়েছে, এতটাই বৃষ্টি অরণ্য রয়েছে,
গহন অরণ্য রয়েছে, যে সেই জায়গাটা নিস্তব্ধতা বিরাজ করছে একেবারে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই জায়গাটার কি পরিস্থিতি। এবং এভারগ্রিন ফরেস্ট মানে কি, যেগুলো বিশাল বড় বড় উঁচু উঁচু গাছ থাকবে, খুব ঘন সন্নিবিষ্ট গাছ থাকবে, গাছের মানে নিচের দিকে সূর্যের আলো খুব একটা প্রবেশ করতে পারবে না, উপরের দিকে চাঁদোয়া তৈরি করবে গাছগুলো একটার সাথে একটা লেগে, এবং প্রচুর লতাগুল্ম দেখা যাবে, নিচের স্তরে লতাগুল্মের সংখ্যাটাও কিন্তু যথেষ্ট আধিক্য থাকবে, বায়োডাইভার্সিটি থাকবে অনেক বেশি, নানান রকম প্রাণী উদ্ভিদ কীট পতঙ্গের সমাহার সেখানে দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে এভারগ্রিন ফরেস্টের বৈশিষ্ট্য। তো এই জায়গাতে সেই এভারগ্রিন ফরেস্ট এবং তার সাথে কিছুটা সেমি এভারগ্রিন ফরেস্ট দেখতে পাওয়া যায়। এবার এটাকে এভারগ্রিন কেন বলে? এভারগ্রিন বলার কারণ হচ্ছে এরা কিন্তু বছরে কোনো নির্দিষ্ট সময়ে পাতা ঝরায় না, একেবারে ঝরায় না, পাতা নিশ্চয়ই ঝরে, রেচন পদার্থ ত্যাগ করার সময় পাতা ঝরে, কিন্তু কোনো নির্দিষ্ট সময় না, সারা বছরই পাতা সবুজ থাকে, ন্যাড়া হয়ে যায় না, গাছটা ফাঁকা হয়ে যায় না। তো যাই হোক, এই জায়গাতে এইটা দেখতে পাওয়া যায়। আর হচ্ছে দুটো খুব গুরুত্বপূর্ণ, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস আর ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস। এই দুটো দিয়েই সারা ভারতবর্ষ জুড়ে ম্যাক্সিমাম এলাকাতে কিন্তু এই গাছগুলোই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। অর্থাৎ যেটা হচ্ছে পর্ণমোচী, একটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী আর একটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী। পর্ণমোচী মানে যারা বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রতি বছরই সেই নির্দিষ্ট সময়ে তারা পাতা ঝরিয়ে দেয়, তারা হচ্ছে পর্ণমোচী ডেসিডুয়াস। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে বারবারই করা হয়, সেটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে কোন ধরনের গাছ, কোন ধরনের বৃক্ষ, স্বাভাবিক উদ্ভিদ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়? সেটা এখানে ম্যাপ দেখে বলুন তো, কোনটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, বা কোন কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদের পরিমাণটা সব থেকে বেশি? স্যার আর্দ্র পর্ণমোচী। আর্দ্র পর্ণমোচী, আর্দ্র পর্ণমোচীটা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। এখানে দেখুন ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস যেটা দেখানো আছে, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস এই জায়গাতে একেবারে গাঙ্গেয় উপত্যকা থেকে শুরু হচ্ছে, সিন্ধু নদীর উপত্যকা এই অঞ্চলটা জুড়ে একেবারে পুরো পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই যে অংশটা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিস্তীর্ণ একটা অংশ রয়েছে এখানে দেখতে পাওয়া যায়। তারপরে এই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে। তো ম্যাক্সিমাম যে জায়গাটা এইখানে, যেখানে মূলত সমতল ভূমি, আর্দ্র মানে কি সেখানে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বেশি। মধ্য ভারত আর পশ্চিম ভারত বাদ দিয়ে, মধ্য ভারতের কিছু অংশ আর পশ্চিম ভারত বাদ দিয়ে বাকি ম্যাক্সিমাম জায়গাটাতেই কিন্তু দেখা যাবে কি ময়েস্ট ডেসিডুয়াস অরণ্য দেখা যায়। ওকে, আর তারপরেই তার পাশে রয়েছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য। বাকি অংশটা শুষ্ক পর্ণমোচী, যেটা কিছুটা ইয়েলো কালারে দেখানো আছে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম হয় সেখানে এইটা দেখতে পাওয়া যাচ্ছে। আর আরও কম যেখানে বৃষ্টিপাত হয়, যেটা হচ্ছে ট্রপিক্যাল থর্ন, অর্থাৎ এখানে কাঁটাগুল্ম জাতীয় গাছ দেখতে পাওয়া, যেটা পিঙ্ক কালারে দেখানো আছে, কাঁটাগুল্ম জাতীয় গাছ পিঙ্ক কালার। এইটা এইটা এই এই জায়গাগুলোতে অনেক কম বৃষ্টিপাত। আমরা জানি পশ্চিম দিকে বৃষ্টি কম হয়, এই জায়গাটা পুরোটাই হচ্ছে শুকনো জায়গা, ব্যাপক পরিমাণে কম বৃষ্টিপাত এখানে হয়। তো সেই কারণে আর ভারতের মধ্যবর্তী অংশে এই জায়গাতে, এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত কম হয়। তো সেই কারণে এখানে কাঁটাগুল্ম জাতীয়, ঝোপঝাড় জাতীয় গাছ দেখতে পাওয়া যায়। আর রয়েছে একদমই ডেজার্ট ভেজিটেশন, যেটা হচ্ছে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। এই যে এইখানে যে ম্যাপে তামিলনাড়ু এই জায়গাটা দেখানো হচ্ছে, যে এই ড্রাই ডেসিডুয়া, তামিলনাড়ু তো এখানে তো 2বার বৃষ্টিপাত হয়। কোথায়? এই জায়গাটা, তামিলনাড়ু এখানে করমণ্ডল, এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 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 2বার বৃষ্টিপাত হয়। এখানে দেখুন এই জায়গাটা খুব বেশি মানে বিশাল আকৃতি যে বড় একেবারে তা নয়, আপনি ঠিকই বলেছেন। এখানে কিছুটা গাছ অন্যরকম হবে, কারণ বৃষ্টিপাতের ওপরই নির্ভর করছে, ঠিক আছে। এবার জায়গাটা তো বিশাল বড় আকারের একটা জায়গা নয়, উপকূলীয় অঞ্চলে কিছুটা পরিমাণ, ঠিক আছে, একেবারেই উপকূল ধরে হয়, সে কারণে এখানে সেই অর্থে হাইলাইটটা করা নেই।
তবে কিছুটা অংশ এখানে অবশ্যই যেখানে দুবার বৃষ্টিপাত হচ্ছে সেখানে গাছপালার কিছুটা পরিবর্তন এখানে থাকবে, ঠিক আছে। ঠিকই বলেছেন, কিছুটা এখানে দেখানোটা প্রয়োজন, এই জায়গাটা কিছুটা আসবে, অন্য ধরনের গাছ দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। কিছুটা এখানে ময়েস্ট ডিসিডুয়াস গাছ দেখা যাবে। আর স্যার আরেকটা কোশ্চেন আছে, ওই যে শোলা অরণ্য মানে এই উদ্ভিদটা কি ধরনের উদ্ভিদ, মানে ওই পশ্চিমঘাট পর্বতে একটা কোশ্চেন গ্রাসল্যান্ড, আছে গ্রাসল্যান্ড, হ্যাঁ যে একদমই তাই, শোলা ফরেস্ট এই জায়গাতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই যে নীলগিরি পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, ঠিক আছে, এইখানেই হচ্ছে শোলা ফরেস্ট, শোলা অরণ্যটা দেখতে পাওয়া যায়। এটা লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। গ্রাসল্যান্ড এখানে মানে ধরুন এই যে অংশটা পার হচ্ছে, যেটা আমি বৃষ্টির ছায়া অঞ্চল বলছিলাম, এই যে পশ্চিমঘাট পর্বতের এদিকে তো মানে বৃষ্টি অরণ্য তৈরি হয়েছে, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট হয়েছে। তো এইদিকে যখন আসছে তখন বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে যাচ্ছে, যত এদিকে আসবে তত বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। এবার সেখানে কি হচ্ছে, গ্রাসল্যান্ড দেখতে পাওয়া যায়, ঘাস জাতীয় তৃণজাতীয় উদ্ভিদ মানেই সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কম, তো সেখানে ঘাস জাতীয়, ঝোপঝাড় জাতীয় উদ্ভিদরা দেখতে পাওয়া যায়। তো সেইখানে ওই শোলা ফরেস্টটা হচ্ছে সেইটা, ঠিক আছে। এই জায়গাতে দেখতে পাওয়া যায়, ম্যাক্সিমাম এই জায়গাটাতে দেখতে পাওয়া যায়। নীলগিরি অরণ্যের আশপাশে কিছু আছে, কেরালাতে বেশ কিছু জায়গাতে, আর পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে অংশে এটা দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখানে একটা ক্লাসিফিকেশন দেখানো আছে। আমরা মোটামুটি ম্যাপটা ভালো করে স্টাডি করে নিয়েছি, এবার আমরা ডিটেলসে ঢুকবো। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে আপনারা জানেন, যেটা স্বাভাবিকভাবে জন্মায়, যেখানে কোনো ব্যক্তি সাধারণত সেখানে কোনো হাত নেই, স্বাভাবিকভাবে জন্মাচ্ছে, তো স্বাভাবিক উদ্ভিদ বলে। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পোর্শন দেখানো আছে, বৃষ্টিপাত কতটা হলে কি ধরনের উদ্ভিদ দেখা যায় এবং তার অবস্থানটা আমাদের ভারতবর্ষে কোথায় রয়েছে। চিরহরিৎ কোথায় দেখা যায়, যেখানে দেখা যাবে সারা বছর জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটার অন্ততপক্ষে হচ্ছে, তার বেশিও অবশ্যই দেখতে পাওয়া যায়, কোথাও 300, 350 এরকমও আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে অনেক বেশি বৃষ্টিপাত হয়। তো সেটা কোথায়, সেটা হচ্ছে পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বতমালা। পূর্বঘাটটা বলা যায় না অ্যাকচুয়ালি, এখানে এই ভুলে আছে, পূর্বঘাট নয়, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বাচল অর্থাৎ উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের এখানে স্পেসিফিক কিছু অংশ আছে, সবটা নয়। পশ্চিমবঙ্গের উত্তর দিকে, উত্তর অংশে কিছুটা অংশ পোর্শনে দেখতে পাওয়া যায়, এবং বিহার, উড়িষ্যার বৃষ্টিবহুল অংশে, এগুলো যদিও খুব সামান্য অংশে এগুলো দেখা যায়। পশ্চিমঘাট পর্বতমালা এবং উত্তর পূর্ব ভারতের আসাম, অরুণাচল প্রদেশের কিছু অংশে আমরা বলতে পারি মূলত দেখতে পাওয়া যায়। আচ্ছা, বৃষ্টিপাত যখন আরেকটু কমছে, 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে, তো সেইখানে দেখা যাবে পর্ণমোচী, মৌসুমি পর্ণমোচী, মানে যেটা আর্দ্র পর্ণমোচী বলা হচ্ছে সেইটা। উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, পশ্চিমঘাট পর্বতমালা কিছু অংশ, এবং তার সাথে অবশ্যই পশ্চিমবঙ্গের উল্লেখটাও আসবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গকে আমরা পুরো চিরহরিৎ বৃক্ষের বনভূমিতে কখনোই ফেলতে পারি না, পশ্চিমবঙ্গটা এখানে আসবে। আর 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি হচ্ছে যেখানে ওই শুষ্ক পর্ণমোচী, যেটা আমরা দেখলাম অনেকটাই বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়। আরাবল্লীর পূর্ব দিক, গুজরাট, পশ্চিমঘাটের বৃষ্টির ছায়া অঞ্চল, এই অঞ্চলগুলোতে এরকম দেখতে পাওয়া যায়। এটা অনেকটাই বেশি সামারাইজড করা আছে, আমরা তো অনেকগুলো ক্লাসিফিকেশান দেখলাম, এখানে জাস্ট 4টে পোর্শন দেওয়া আছে, অনেকটা সামারাইজড করা আছে বলে কিছু কিছু অংশের মধ্যে বাদ আসছে। আর হচ্ছে 50 সেন্টিমিটারের কম যেখানে বৃষ্টি হয়, একেবারে যেটা আমরা ডেজার্ট বলতে পারি, মরু অঞ্চল, কাঁটা জাতীয় গাছ সেখানে দেখতে পাওয়া যায়, ভারতের মরুভূমি এবং গুজরাটের কচ্ছ রণ, ঠিক আছে। তো এটা ওভারঅল একটা ক্লাসিফিকেশন আমরা দেখলাম, ম্যাপটাকে আমরা বেশি গুরুত্ব দেব। ওকে, আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে চ্যাম্পিয়ন 1936-এ ভারতে 116 রকমের স্বাভাবিক উদ্ভিদ উনি শনাক্ত করেছিলেন। আবার সেটা কতগুলো উপবিভাগ করেন, জিএস পুরী, লেগ্রিস, চ্যাম্পিয়ন, এসকে সেট, এসএস নেগি, এরা যে শ্রেণীবিভাগ করেছিলেন, এবার নানাজনের নানা শ্রেণীবিভাগ আছে। যখনই আমরা এরকম উপশ্রেণীবিভাগে ঢুকবো, এখানে দেখা যাচ্ছে 116, আরও বেশি বেশি দেখা যাবে। ভারতবর্ষ তো কম জায়গা নয়, আমরা এটাকে খুব ছোট করে জিস্ট করে আমরা সেটা আলোচনা করছি, তো স্বাভাবিক এরকম হবে। 5টা প্রধান ভাগ আর 16টা উপবিভাগে ভাগ করা যায়। তো 5টা প্রধান শ্রেণী যে আছে, সেই 5টা প্রধান শ্রেণী এখানে আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে।
এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর আগে কিছু আমাদের ফ্যাকচুয়াল ইনফরমেশন আরও কয়েকটা জানতে হবে। সেটা কি, ভারতের এই যে কতটা বন আছে, বনের পরিমাণ, জঙ্গলের পরিমাণ, সেটা কে নির্ধারণ করে বা কারা এই তথ্যটা প্রকাশ করে, কতদিন অন্তর অন্তর করে? স্টেট ফরেস্ট রিপোর্ট বের হয়, স্টেট ফরেস্ট রিপোর্ট। এটা কোন সংস্থা বের করে বলুন? এটা স্যার ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া বের করে। হ্যাঁ, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এরা এটা প্রকাশ করে, স্টেট ফরেস্ট রিপোর্ট। কতদিন অন্তর অন্তর? প্রতি 2 বছর অন্তর অন্তর দেখবেন স্টেট ফরেস্ট রিপোর্টটা বের হয়। তো যদি বলা হয় ভারতে অ্যাট প্রেজেন্ট বনভূমির পরিমাণ কত, সেটা কত বলুন তো? ভারতে বনভূমি কত শতাংশ আছে? 33 পয়েন্ট সামথিং। না, 33 তো হচ্ছে আদর্শ, মানে একটা দেশে প্রকৃতির সাথে যদি ব্যালেন্স রাখতে হয় তাহলে অন্তত পুরো টোটাল এরিয়ার 33% বনভূমি থাকতে হবে। এটা হচ্ছে 21 পয়েন্ট সামথিং মনে হয়, কি 21 পয়েন্ট সামথিংটা কি? মানে আছে অরণ্য ভারতে। আচ্ছা, এইখানে আবার একটা জিনিস, 21 পয়েন্ট সামথিং আপনি বলেছেন, ঠিক আছে, এটা একদিক থেকে। এটা হচ্ছে টোটাল ফরেস্ট কভার। ফরেস্ট কভার হচ্ছে 21.71%। এটা হচ্ছে ফরেস্ট কভার, ঠিক আছে। আর যদি বলা হয় ট্রি কভার, ট্রি কভার হচ্ছে কত? 24 পয়েন্ট সামথিং। 24.62। এই দুটো তফাৎ হলো কেন? এই দুটোর কোথায় সমস্যা, কোথায় আলাদা, কোথায় কোনটা আমরা ফরেস্ট কভার বলবো আর কোনটা আমরা ট্রি কভার বলবো? এটা হচ্ছে 2022-এর যে রিপোর্টটা ছিল সেইটা। আবার আমরা নতুন রিপোর্ট পেয়ে যাব কিছুদিনের মধ্যে। যাই হোক, এটা বলুন যে ফরেস্ট কভার আর ট্রি কভারের তফাৎ কোথায়? এখানে ট্রি বলতে শুধু বড় বড় গাছগুলোকে বোঝানো হয়েছে, আর ফরেস্ট বলতে সম্পূর্ণ মানে না, জঙ্গল। বড় মানে কত বড় গাছ? কোন কোন হাইটের পর থেকে আপনি বড় গাছ ধরবেন? সেটা জানি না স্যার। না, এটা ঠিক উত্তর নয় একেবারেই। ট্রি কভার আর ফরেস্ট কভার আলাদা। ধরুন আপনার বাড়ির পাশে বেশ কিছুটা জায়গা জুড়ে বাগান আছে, মানে অনেক, সেখানে বেশ ভালো ভালো গাছ আছে, অনেক গাছ আছে, কয়েক হেক্টর জায়গা জুড়ে আছে। তো আপনি কি সেটাকে বনভূমি বলবেন না কি বলবেন সেটা? বনভূমির একটা ডেফিনিশন আছে, কমপক্ষে 2 হেক্টর জায়গা জুড়ে থাকতে হবে এবং ক্যানোপি ডেন্সিটি হবে অ্যাটলিস্ট 10%। ক্যানোপি মানে হচ্ছে এই যে চাঁদোয়া, একটা গাছের সাথে আর একটা গাছ যে লেগে থাকছে, এই যে অংশটা, ঠিক আছে, এই যে এটাকে বলা হচ্ছে চাঁদোয়া, ঠিক আছে। এটা ওই এভারগ্রিন ফরেস্টে সবচেয়ে বেশি থাকে চাঁদোয়া। তো একটা এরিয়া আছে, তার অ্যাটলিস্ট 10% অঞ্চল পুরোপুরি ভর্তি থাকতে হবে, ওপরটা দেখা যাবে না, ওপর থেকে নিচে কি আছে। এটাকে বলা হচ্ছে ক্যানোপি ডেন্সিটি, ঠিক আছে। এটা বুঝতে পারছেন? এবার এরকম তো হয় না একটা বনের পুরো এই জায়গাটাতে শুধু ক্যানোপি ডেন্সিটি দেখা যাচ্ছে না, কিছু এরকম হয় না। কিছু কিছু জায়গা আছে যেখানে পুরোটাই ছাওয়া থাকে, কিছু দেখা যায় না নিচে, এটাকে বলা হয় ক্যানোপি ডেন্সিটি। তো সেটা 10% হবে অ্যাটলিস্ট ক্যানোপি ডেন্সিটি, আর টোটাল এরিয়াটা অন্তত 2 হেক্টর হবে। এরকম কোনো জায়গায় হতেই পারে
গাছ বসানো এমনভাবে আছে বা গাছগুলো এমনভাবে আছে সেখানে ক্যানোপি ডেন্সিটি পুরো টোটালি কভার আছে, নিচে কিছু নেই, অথচ জায়গাটা ছোট, তখন সেটাকে বনাঞ্চল বলা হবে না। দুটো শর্ত থাকতে হবে, 1 নম্বর হচ্ছে 2 হেক্টর জায়গা জুড়ে থাকতে হবে, আর 2 নম্বর হচ্ছে অ্যাটলিস্ট 10% ক্যানোপি ডেন্সিটি থাকতে হবে, তবে সেটাকে বলা হবে অরণ্য বা যেটাকে আমরা বলছি ফরেস্ট কভার। আর ট্রি কভার হচ্ছে এই যে ধরুন বাগান, নানা রকমের গাছপালা বসানো আছে, সেই সবগুলো ধরে আমরা বলছি যে 24.62% হচ্ছে ট্রি কভার, অর্থাৎ গাছপালা দ্বারা ঢাকা। ওকে, তাহলে এইটা হচ্ছে তফাৎ, এইটা পাওয়া গেছে। 33% যতক্ষণ না পর্যন্ত পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা বলতে পারি না যে আমাদের পরিবেশে ভারসাম্য রাখার জন্য যত গাছ প্রয়োজন সেটা আছে। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে গাছপালা বসানো হয় ঠিকই, কিন্তু আবার অন্য জায়গাতে আবার ধ্বংস হয়ে যায়। এবং প্রচুর ডেভেলপমেন্টাল প্রজেক্ট যখন হাতে নেওয়া হয় তখন দেখবেন ব্যাপক পরিমাণে গাছ কাটা হয়, ব্যাপক পরিমাণে গাছ কাটা হয়, এবং প্রচুর নিউজে থাকে এগুলো, হেক্টর হেক্টর বনভূমিকে উড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, যাই হোক, এটা হলো। এবার বনভূমির যে আয়তন সারা বিশ্বে যদি দেখা যায়, ভারতের স্থান কত বলতে পারবেন? পার্সেন্ট না, টোটাল বনভূমির এরিয়ার হিসাবে ভারতের স্থান হচ্ছে 8ম, 8th পজিশনে আছে। সবচেয়ে বনভূমি বেশি কোথায় রয়েছে ভারতে? স্যার মধ্যপ্রদেশ। টোটাল এরিয়ার ভিত্তিতে মধ্যপ্রদেশ। আর যদি পার্সেন্টেজ অফ এরিয়া ধরা হয় তাহলে মিজোরাম। মিজোরাম রাজ্যগুলোর মধ্যে, আর যদি বলা হয় রাজ্য প্লাস ইউনিয়ন টেরিটরি সব মিলিয়ে যদি বলা হয় তাহলে হচ্ছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, লাক্ষাদ্বীপে সবচেয়ে বেশি, তারপরে মিজোরাম, শুধু স্টেট বললে মিজোরাম, তারপর হচ্ছে আন্দামান নিকোবর। লাক্ষাদ্বীপে পার্সেন্টেজ শতাংশ অনুযায়ী বনভূমি সবচেয়ে বেশি। লাক্ষাদ্বীপ খুবই ছোট এরিয়া, সেখানে বনভূমি প্রচুর পার্সেন্টেজ। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কিছু বেসিক ইনফরমেশন। এবার আমরা চলে আসব এক একটা বনভূমি তার এক্সপ্লেনেশন। ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য, ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট, এটা মোটামুটি আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে দেখা যাবে মোটামুটি 2.61% রয়েছে, টোটাল বনভূমির এই পার্সেন্টেজ রয়েছে। অবস্থান আমরা আগেই দেখে নিয়েছি, এখানে ম্যাপে দেওয়া রয়েছে। এই যে ডিপ কালারে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন। ঠিক আছে, এখানে ম্যাপটা ঠিকঠাক আছে, এখানে দেখুন এই দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এটা দেখানো আছে ট্রপিক্যাল এভারগ্রিনটা। ওকে, তো জলবায়ু বৃষ্টিপাত হচ্ছে 200 থেকে 300 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাত, 350 হয় অনেক জায়গাতে, সবসময় যে 300 হবে না, 200 সেন্টিমিটার বেশি বললেই হবে। টেম্পারেচার বেশি থাকে 25 থেকে 27, কারণ এভারগ্রিন ফরেস্ট হতে গেলে আর্দ্রতাও বেশি থাকতে হয়, উষ্ণতাও বেশি থাকতে হয়। শিশু, গর্জন, রোডউড, মেহগিনি, রাবার, আবলুস, বাঁশ, আয়রনউড এইগুলো দেখা যায়। এবং গাছের বৈশিষ্ট্য যেটা আগেও বলেছি, পরস্পর খুব কাছাকাছি থাকে গাছগুলো, ঘন হয়, গাছের পাতাগুলো অনেক বড় আকৃতির হয়, সারা বছর পাতা থাকে, কাঠ খুব ভারী হয়, মজবুত হয়, বাণিজ্যিক মূল্যর খুব বেশি। কিন্তু এটা সংগ্রহ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ খুব ঘন ঘন থাকে গাছগুলো, একই প্রজাতির কাঠ পাওয়া যায় না চট করে, অনেক দূরে দূরে পাওয়া যায়, জঙ্গলে প্রবেশ করাটা খুব রিস্কের হয়ে যায়, দুর্গম অঞ্চল, এইসব কারণে এই কাঠটা খুব বেশি বাণিজ্যিকভাবে কাজে লাগানো সম্ভব হয় না, কিন্তু এর বাণিজ্যিক মূল্য যথেষ্ট বেশি। এটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র চিরহরিত।
আচ্ছা, এবার এই আর্দ্র চিরহরিতের মধ্যে দুটো আমরা আরও ক্লাসিফিকেশান আমরা করতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে সেমি এভারগ্রিন, যেটা আমরা প্রথমে ম্যাপে দেখছিলাম, এভারগ্রিন প্লাস সেমি এভারগ্রিন দুটোই আছে। সেমি এভারগ্রিনে কী হয়, একটু অন্যরকম, বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমে যায়, 200-র কাছাকাছি থাকে, তার বেশি থাকে না। আসাম, পূর্ব হিমালয়ের কিছু অংশ, এগুলোতে দেখা যায়। মাঝারি আকারের বা টেম্পারেচার মোটামুটি 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকে, এরকম ধরনের এটা সেমি এভারগ্রিন। পুরোপুরি এভারগ্রিন নয়, সেমি এভারগ্রিন বলতে পারি আমরা, একটু যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায় সেখানে। আরেকটা আমরা বলতে পারি ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন ফরেস্ট, এভারগ্রিন কিন্তু ড্রাই, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণটাকে যেটা কমে যাচ্ছে, 100 সেন্টিমিটারের কাছাকাছি যেখানে বৃষ্টিপাত হচ্ছে। নিম, কোকো, রিঠা এরকম কিছু গাছ দেখা যাচ্ছে, যেমন তামিলনাড়ু উপকূল অঞ্চল। উদ্ভিদের উচ্চতাটা একেবারে ড্রাই এভারগ্রিনের মতো হয় না, সরি ওয়েট এভারগ্রিনের মতো হয় না। ড্রাই এভারগ্রিনের উচ্চতাটা কম হয়, কিন্তু ক্যানোপি ডেন্সিটি যথেষ্ট বেশি, চাঁদোয়া যথেষ্ট থাকে। এবার যদি বলা হয় কেন হলো এটা, এটা হচ্ছে শীতকালীন বৃষ্টিপাতের জন্য, অর্থাৎ এই যে তামিলনাড়ু উপকূলে এই যে অংশটা দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এখানে কিন্তু এখানে মূল যে বৃষ্টিপাত সেটা শীতকালে হয়, দুবার হয় ঠিকই, কিন্তু মূল হয় শীতকালে, এবং পরিমাণটা অনেক বেশি হয় না, মাঝারি পরিমাণের বৃষ্টি হয়, কিন্তু এখানে এভারগ্রিন ফরেস্ট তৈরি হয়েছে। ড্রাই এভারগ্রিন আমরা বলছি এটাকে, কারণ বৃষ্টিপাত অনেকটাই পরিমাণ, টোটাল পরিমাণ দুবার হচ্ছে ঠিকই, কিন্তু টোটাল বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম। ওকে, নিম, কোকো, রিঠা এইগুলো এখানকার মূল উদ্ভিদ, এটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে এই জায়গাটা হচ্ছে ড্রাই এভারগ্রিন। ওকে, তো এটা হচ্ছে চিরহরিত অরণ্যের মূল বৈশিষ্ট্য। এবার হচ্ছে আর্দ্র পর্ণমোচী। ক্রান্তীয় পর্ণমোচীর মধ্যে আমরা দুটো ভাগ করছি, একটা আর্দ্র পর্ণমোচী, একটা শুষ্ক পর্ণমোচী। তো প্রথমে আমরা আর্দ্র পর্ণমোচীটা দেখব। হিমালয় পাদদেশে তরাই ডুয়ার্স অঞ্চলে দেখা যায়, একেবারে পাদদেশ ধরে আমরা যদি দেখি, এটা পুরো এই টানা চলে আসবে এই পর্যন্ত হিমালয় পাদদেশ অঞ্চল। ছোটনাগপুর মালভূমি অঞ্চল, এখানে এই যে দেখানো আছে ম্যাক্সিমাম, এই যে ভারতের ম্যাক্সিমাম এরিয়াটাই কিন্তু কভার হয়ে যাচ্ছে আর্দ্র পর্ণমোচীতে। নিম্নগঙ্গা, মধ্যগঙ্গা সমভূমি, উড়িষ্যা মালভূমি, উপকূল অঞ্চল, হ্যাঁ উপকূলেরও বেশ কিছু অঞ্চলে দেখা যায়। বৃষ্টিপাত মাঝারি হয়, 100 থেকে 150 সেন্টিমিটার, উষ্ণতাটা একটু বেশি থাকে। শীতকালে গাছের পাতাগুলো ঝরে যায়, পর্ণমোচী বলা হয় যে কারণে। শাল, সেগুন, শিরীষ, পলাশ, মহুয়া, চন্দন, অর্জুন, তুঁত, শিমুল এগুলো প্রধান বৃক্ষ, এবং সবচেয়ে বেশি প্রায় 37% হচ্ছে এরিয়া। তো এটা এবার দেখুন, বৃষ্টিপাত যে এটা 150 নয়, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত বলাটাই বেটার, কারণ এটা আর্দ্র, এটা শুষ্ক পর্ণমোচী নয়। পশ্চিমবঙ্গের একাংশ এখানে কিন্তু এটা দেখা যায়, আমরা বলতে পারি। তাহলে এইগুলো হচ্ছে সব আমাদের আর্দ্র পর্ণমোচী বৃক্ষ, বা আমরা বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে যে জেলাগুলোতে, সেখানেও কিন্তু এই গাছগুলোই দেখা যায়, আর্দ্র পর্ণমোচীর গাছই দেখা যায়। আর উত্তর দিকে তরাই ডুয়ার্স অঞ্চলে তো রয়েছে। পশ্চিমের মালভূমি অঞ্চল বাদ দিলে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আর্দ্র পর্ণমোচী দেখা যায় পশ্চিমবঙ্গে। আর হচ্ছে শুষ্ক পর্ণমোচী। আর্দ্র পর্ণমোচীর মাঝেই যে গ্যাপ রয়েছে, এই মাঝে কিছু অংশ, বা এই যে মধ্য ভারতের বেশ কিছুটা অংশ এখানে দেখানো রয়েছে, এই জায়গাগুলোতে ড্রাই ডেসিডুয়াস আর্দ্র পর্ণমোচী দেখা যায়। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্নভাবে দেখতে পাওয়া যায়। বৃষ্টিপাতটা মোটামুটি এখানে 50 থেকে 100 আছে, অ্যাকচুয়ালি এটা বলবো না, এটা বলবো 100 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত
28 থেকে 30 ডিগ্রি টেম্পারেচার ঠিক আছে। আর্দ্রতার পরিমাণটা কিছুটা কম থাকে, যে কারণে আমরা শুষ্ক পর্ণমোচী বলছি। এখানে বায়ুতে আর্দ্রতা কম থাকে, কারণ এটা সমুদ্র থেকে বেশ কিছুটা দূরে, ভারতের মধ্যবর্তী যেসব জায়গাগুলো আছে আমরা দেখব সেই সব জায়গাতে দেখা যায়। মানে একদম শুষ্কর পাশে, একদম শুষ্ক এটা না, কিছুটা বৃষ্টিপাত হয়, ঠিক আছে। এই দক্ষিণ দিকে এই অংশটা, এইখানে যে জায়গাটা আছে এই জায়গাতেও কিন্তু সেম শুষ্ক পর্ণমোচী। গাছগুলো কোনটা? বেল, পলাশ, খয়ের, চন্দন, এইগুলো দেখা যায়। নেক্সট, ক্রান্তীয় কাঁটা ঝোপের অরণ্য, ঠিক আছে। কাঁটা ঝোপ জাতীয় যে অরণ্য সেটা রাজস্থান, কচ্ছ, কাথিয়াবাড়, একদম যেটা শুকনো অঞ্চল। এখানে গাছগুলো দেখলে আমরা বুঝতে পারবো 50 সেন্টিমিটার এর কম বৃষ্টিপাত হয়, বা উষ্ণতা অনেক বেশি থাকে, 35 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। অতি অল্প আর্দ্রতার জন্য উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো, কাঁটা জাতীয় উদ্ভিদের যে যত রকম অভিযোজনগত বৈশিষ্ট্য আছে, যে শিকড়গুলো অনেক গভীরে চলে যাবে, কাণ্ডটা রসালো হবে, কাঁটা থাকবে, গায়ে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হবে, যতগুলো অভিযোজনগত বৈশিষ্ট্য সেটা এখানে দেখতে পাওয়া যায়। জেরোফাইট বলা হয়, এটা হচ্ছে জেরোফাইট, ঠিক আছে। ফণিমনসা, বাবলা, খেজুর, ক্যাকটাস, এইগুলো এখানকার মূল উদ্ভিদ। এইবার এটা খুব গুরুত্বপূর্ণ, মাউন্টেন ভেজিটেশন, বা যেটা পার্বত্য অঞ্চলের অরণ্য। এখন পার্বত্য অঞ্চলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন রকমের গাছ দেখা যায়, যেটা আমরা হিমালয় অংশটা আলোচনা করতে গিয়ে দেখছিলাম, যে 1000 মিটার পর্যন্ত এক ধরনের দেখা যাবে উদ্ভিদ, 1000 থেকে 2500 পর্যন্ত একটা, 3500 পর্যন্ত একটা, আর 3500 উপরে যেটাকে আমরা আলপাইন অরণ্য বা অনেক সময় আলপাইন তৃণভূমিও বলা হয়, কারণ এখানে গাছগুলো খুব ছোট ছোট হয়, ঘাস জাতীয় বলতে পারি আমরা, সেটা দেখা যায়। তো আলপাইন অরণ্য এটাকে বলা হয়, আলপাইন ফরেস্ট। তো একদম নিচে তরাই অঞ্চলের যে চিরহরিত অরণ্য সেটা দেখা যায়, শিশু, চাপলাশ, মেহগনি, গর্জন, রজুর। এখানে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট ভালো থাকে। ওকে, তো এইগুলো এখানকার মূল অরণ্য। 2500 মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে পাইন, ঠিক আছে। পপলার, ওক, ম্যাপল, ওয়ালনাট, বার্চ এগুলো তো আছেই, তার সাথে পাইন দেখতে পাওয়া যায় এখানে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বৃক্ষ। তারপরে যেটা অ্যাকচুয়ালি 2500 ওপরে, সেটা আমরা পেয়ে যাচ্ছি সরলবর্গীয় অরণ্য, যেটা নাতিশীতোষ্ণ অরণ্য বা টেম্পারেট যে ফরেস্ট, সেইটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সরলবর্গীয় অরণ্য 3500 মিটার পর্যন্ত, আমরা বলতে পারি 3500 মিটার পর্যন্ত। ফার, স্প্রুস, উইলো, পাইন তো আছেই। পাইনটা দেখা যায়, কিন্তু পাইনের মূল ক্ষেত্র হচ্ছে এইটা, পাইনের মূল ক্ষেত্র হচ্ছে এইটা। মোটামুটি 1750-2000 এর মধ্যে পাইনের উচ্চতাটা থাকে সবচেয়ে বেশি, পাইনের ঘনত্বটা থাকে বেশি। আর একটু উপরেই ফার, স্প্রুস, এলম, দেবদারু। এখানেই কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু ছোট ছোট গুল্ম জাতীয়ের মধ্যে উদ্ভিদ আছে, উচ্চতাটা একটু কমে যাচ্ছে। মোটামুটি 3500 যখন চলে যাব তখন কিন্তু এই ফার, স্প্রুস এদের উচ্চতা কিন্তু খুব বেশি হয় না, ঠিক আছে। দেবদারুর উচ্চতা যথেষ্ট ভালো হয়। তো এখানে আস্তে আস্তে উচ্চতা কিন্তু কমছে, গাছের উচ্চতাটা কমছে। আর তারপরেই চলে আসছে আলপীয় অরণ্য, আলপীয় তৃণ। এটা তো একেবারে সেই স্নো লাইনের ওপরে, কিন্তু তার নিচে একেবারে গুল্ম জাতীয় ছোট ছোট যে উদ্ভিদগুলো দেখা যায় সেটাকে বলা হচ্ছে আলপাইন ফরেস্ট। রডোডেনড্রন, জুনিপার, বার্চ, ঠিক আছে। রডোডেনড্রন তো ঠিক আছে, রডোডেনড্রন গাছ গুল্ম জাতীয় উদ্ভিদ, যথেষ্ট ভালো
পাতা থাকে, কিন্তু আরেকটু ওপরে উঠলে এই যে জুনিপার জাতীয় যে গাছগুলো, এতে কিন্তু খুব বেশি পাতা বা খুব বেশি বড় গাছ এগুলো হয় না, একেবারে ছোট 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 উদ্ভিদ। এটাই হচ্ছে আলপীয় তৃণভূমি, আলপাইন ফরেস্ট। তার উপরে চিরতুষার স্নো লাইন আছে, স্নো লাইনের উপরে চিরতুষার আবৃত অঞ্চল। অ্যাকচুয়ালি নামটা কেন এরকম, ইউরোপের আল্পস পর্বত আছে, সেই আল্পস পর্বতে এই ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায় বলে এটাকে আলপীয় অরণ্য, এই নামটা এখান থেকে এসেছে, এখান থেকে দেওয়া হয়েছে। ওকে, তো এই হচ্ছে ক্লাসিফিকেশন, এবং এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোন উচ্চতায় কি উদ্ভিদ দেখা যায়। হিমালয় পার্বত্য অঞ্চল জুড়ে মূলত এটা আছে, কোন উচ্চতায় কি উদ্ভিদ দেখা যায়, কি বৈশিষ্ট্য, সেটা আমাদের একটু এখানে থেকে মনে রাখতে হবে, খুব এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। ঠিক আছে, আর এর সাথে যেটা আসে সেটা হচ্ছে ম্যানগ্রোভ। অবশ্যই ম্যানগ্রোভ অরণ্যটা থাকবে। এখানে দেখা যাচ্ছে কি সারা ভারতের উপকূল অঞ্চল জুড়েই কিন্তু বিভিন্ন জায়গাতে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, শুধুমাত্র সুন্দরবন তো নয়, আরও অনেক জায়গাতেই ম্যানগ্রোভ আছে। অ্যাকচুয়ালি ম্যানগ্রোভের যে অনুকূল গড়ে ওঠার ক্ষেত্র সেটা হচ্ছে টাইডাল এরিয়া, জোয়ার ভাটা অধ্যুষিত অঞ্চল হবে, লবণাক্ত মাটি হবে, তো সেখানেই এটা দেখা যায়, এবং খাড়ি অঞ্চল হলে সেটা আরও ভালো হয়, খাড়ি অঞ্চল হলে। তো যেখানে এইগুলো আছে সেখানেই কিন্তু তৈরি হয়েছে ম্যানগ্রোভ। যতগুলো ডেল্টা এরিয়া আছে, খাড়ি দেখতে পাওয়া যায় এখানে, গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সবকটার বদ্বীপ অঞ্চল জুড়ে, মহানদীর রয়েছে, শুধুমাত্র এগুলো নয়, মহানদীতে রয়েছে, আন্দামান নিকোবরে রয়েছে, জোয়ার ভাটা অধ্যুষিত লবণাক্ত মাটিতে এটা জন্মায়। উষ্ণতাও ভালো থাকে, আর্দ্রতাও প্রচুর থাকে, উপকূল অঞ্চল, সেখানে এটা দেখা যায়। সুন্দরী, গড়ান, কেওড়া, গোলপাতা এগুলো সব দেখা যায়। তো শ্বাসমূল, ঠেসমূল আমরা জানি, এগুলো কম বেশি অভিযোজনগত যে বৈশিষ্ট্য সেগুলো, জরায়ুজং, ক্রোধগম ইত্যাদি ইত্যাদি, তো এইগুলো দেখা যায়। তো কমন জিনিস এটা আমি আলাদা করে বলছি না, কিন্তু এখানে এই যে ম্যাপটা আমাদের একটু দেখতে হবে। পূর্ব উপকূল ধরে যদি দেখা যায়, সুন্দরবন তো আছেই, সুন্দরবনের পরে উড়িষ্যাতে এখানে রয়েছে ভিতরকণিকা, ভিতরকণিকা ম্যানগ্রোভ, কৃষ্ণা, গোদাবরী যে অংশটা এইখানে রয়েছে ম্যানগ্রোভ অন্ধ্রপ্রদেশে, আন্দামান নিকোবরে রয়েছে ম্যানগ্রোভ, পিচাভারাম তামিলনাড়ু, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা। পশ্চিম উপকূলেও কিন্তু বেশ কয়েক জায়গাতে ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায়, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা সবকটারই উপকূলে কিন্তু কম বেশি ম্যানগ্রোভ আছে, হয়তো খুব বেশি অনেক বড় এলাকা জুড়ে নেই, কিন্তু আছে। জোয়ার ভাটা অধ্যুষিত অঞ্চল মানেই সেখানে কম বেশি ম্যানগ্রোভ গড়ে উঠবে। আচ্ছা, এবার কিছু ফ্যাকচুয়াল এখান থেকে ইনফরমেশান অনেক জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। এটা 2019-এর ডেটা দেওয়া রয়েছে, এগুলো কম বেশি এগুলো জানা, আপনাদের জিজ্ঞাসা করছিলাম যেগুলো প্রথমে সেগুলো আছে। শতকরা আয়তনটা একটু জেনে রাখতে হবে। বনভূমি, পাহাড়ি অঞ্চল, মালভূমি অঞ্চলেই সবচেয়ে বেশি আছে, হিমালয় পার্বত্য অঞ্চলে তারপরে রয়েছে, পশ্চিমঘাট পর্বতমালাতে যথেষ্ট রয়েছে, ঠিক আছে। অনেক সময় এগুলো সিকোয়েন্স দেওয়া হয়, ঠিক আছে, কনফিউজড করার জন্য দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু সব থেকে বেশি রয়েছে উপদ্বীপীয়, মালভূমি এবং পাহাড়ি অঞ্চলে, 57% বনভূমি রয়েছে। তারপর আমরা জানি এটা পাহাড়ি অঞ্চলেই সবচেয়ে বেশি, কারণ সেখানে মানুষের হাত পড়েনি, সেখানে মানুষ বসবাস করতে এখনও যায়নি, সেখানে অরণ্যটা বেশি রয়ে গেছে। তো এইগুলো, আর এটাও গুরুত্বপূর্ণ, আর্দ্র পর্ণমোচী যে পার্সেন্টেজ সেটা হচ্ছে এইটা, শুষ্ক পর্ণমোচী, ঠিক আছে, এই পার্সেন্টেজ দেখা একটু দেখে রাখবেন এগুলো। আর যেগুলো আরও কিছু ফ্যাকচুয়াল যেগুলো বলছিলাম, অরণ্য উদ্ভিদ ছাড়াও আরও কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশান এখান থেকে জানতে হয়, যেমন হচ্ছে বিশ্ব অরণ্য দিবস কবে? 21শে মার্চ। 21 মার্চ। আচ্ছা, ভারতের যে বন নীতি যেটাকে বলা হয় ফরেস্ট পলিসি, প্রথম কবে নেওয়া হয়েছিল? 1894। একদম 1894। এগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, ফ্যাকচুয়াল ইনফরমেশান যেহেতু
রয়েছে। আমি জাতীয় উদ্যানগুলো আগের দিন পড়িয়েছি, জাতীয় উদ্যান নিয়ে নতুন করে বলছি না, এই 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 অধ্যায়েরই অংশ, ঠিক আছে। আর আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো আছে? বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো আছে? বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কি থাকতে পারে, কত বড় হয় এটা? দেখুন, বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু ন্যাশনাল পার্কের থেকে অনেক বড় এরিয়া। একটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সব কিছু থাকতে পারে। বিশাল বড় এলাকা নিয়ে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ হয়, ঠিক আছে। তো অ্যাট প্রেজেন্ট 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। নীলগিরি, নীলগিরি হচ্ছে ফার্স্ট, এটা জিজ্ঞাসা করা হয় ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা, সেটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ 1986-তে ফার্স্ট টাইম এটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়। নীলগিরি পার্বত্য অঞ্চল, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকের যে জাংশন পয়েন্ট নীলগিরি পার্বত্য অঞ্চল সেটাকে দেওয়া হয়েছে। এছাড়া মান্নার উপসাগর আছে, সুন্দরবন, নন্দাদেবী, নকরেক, পাঁচমারি, সিমলিপাল, অচানকমার, অমরকণ্টক, গ্রেট নিকোবর, অগস্ত্যমালাই, কাঞ্চনজঙ্ঘা, এরকমভাবে 18টা টোটাল আছে। আর অরণ্যের সাথে জড়িত যে আন্দোলনগুলো সেগুলো একটু মনে রাখতে হবে। কবে হয়েছিল চিপকো আন্দোলন? কবে হয়েছিল চিপকো আন্দোলন? 1973, অবশ্যই মনে রাখবেন এটা। সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালি আন্দোলন 1978। অ্যাপিকো আন্দোলন, অ্যাপিকো আন্দোলন 1983। নর্মদা বাঁচাও 1985। তেহরি ড্যাম 1990। তেহরি ড্যামটা কোথায় আছে? ভাগীরথীর উপরে। ভাগীরথী কোন রাজ্যে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। তেহরি ড্যাম হচ্ছে বিশাল বড় আকারে, মানে সব ভারতের সবচেয়ে উঁচু ড্যাম বলা হয়, সবচেয়ে উচ্চতম ড্যাম। তো সেটা ভূমিকম্প থেকে শুরু করে অনেক রকম ইস্যু আছে, সেইটা তৈরি করার সময় অনেক আন্দোলন হয়েছিল সেটা। অ্যাপিকোটা চিপকোটা সেম, 10 বছর অন্তর হয়েছিল, গাছকে জড়িয়ে ধরে যে আন্দোলনটা, সেটা দুটোই সেম টাইপের আন্দোলন ছিল, ঠিক আছে। নর্মদা বাঁচাও, নর্মদা সাগর বাঁধ, যেটা সর্দার সরোবর বাঁধ, সেটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের এটা আন্দোলন ছিল, যদিও পরে সেটা ড্যামটা তৈরি হয়। 1985 থেকে এটা শুরু হয়েছিল আন্দোলন। আর সাইলেন্ট ভ্যালি হচ্ছে একটা জলবিদ্যুৎ প্রকল্প, সেটা তৈরি করতে গেলে ব্যাপক পরিমাণ অরণ্য ধ্বংস করতে হবে, তো সেটা নিয়ে আন্দোলন হয় 1978-এ। চিপকোটা তো জানেন, গাড়োয়াল হিমালয় অঞ্চলে গাছগুলিকে জড়িয়ে ধরা হয়েছিল। অ্যাপিকোটা হচ্ছে চিপকো আন্দোলন থেকেই অনুপ্রাণিত হয়ে কর্ণাটকে করা হয়েছিল, কান্নাড় জেলাতে অ্যাপিকো আন্দোলন। তো এইগুলো থেকে কিন্তু ফ্যাকচুয়াল কোয়েশ্চেন প্রচুর আসতে দেখা যায়, এই অধ্যায়েরই আমরা এটাকে অংশ হিসেবে ধরতে পারি, যদিও এটা এনভায়রনমেন্ট তার মধ্যেও আসছে। ওকে, তো আর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার আর একটা ছিল না, যে গ্র্যাভিটি ড্যাম, ওটা মানে কি? ওটা তো গ্র্যাভিটি ড্যাম, গ্র্যাভিটি ড্যাম হচ্ছে, দেখুন ড্যাম অনেকভাবে তৈরি করা হয়। গ্র্যাভিটি ড্যাম হচ্ছে এইরকমভাবে নিচে এর একটা বেস থাকে, ঠিক আছে। এটা কিন্তু চট করে ভূমিকম্প হলে বা অন্য যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় হোক বা মানুষসৃষ্ট কিছু হলে এটা কিন্তু চট করে ভাঙে না, ঠিক আছে। এইরকম একটা বেস থাকে গ্র্যাভিটি ড্যামের। এই যে বেসটা, এই বেসটা কিন্তু সব ড্যামের ক্ষেত্রে সমান হয় না, ঠিক আছে। এই যে বেসটা, ড্যাম মানে কি, একটা জায়গাতে নদীর জলটাকে থামিয়ে দেয়া, ঠিক আছে, নদীর জলটাকে থামিয়ে দেয়া। তো যত শক্তিশালী সেই বেসটা নির্মাণ করা যাবে, সেই বাঁধটা যত শক্তিশালী হবে, বাঁধার জন্য, নদীকে বাঁধার জন্য বেসটা যত শক্তিশালী হবে, সেইটা
তত বেশি প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় না, মানে মনুষ্যসৃষ্ট বিপর্যয়টা তত কম হবে। তো এইটা হচ্ছে, এই যখনই বেসটা চওড়া হয় এই ধরনের, তখন সেটাকে বলা হচ্ছে গ্র্যাভিটি ড্যাম। ঠিক আছে? এটা সব জায়গায় হয় না, সব 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 ড্যামের ক্ষেত্রে এরকম হয় না, বেসটা অনেক বেশি চওড়া হয়। ঠিক আছে? এরকম নর্মাল হতে পারে এরকম। ঠিক আছে? কিন্তু এই যখনই বেসটা অনেক বেশি চওড়া হয়, অনেক বেশি চওড়া হয়, তখন সেটাকে গ্র্যাভিটি ড্যাম। ওকে, তো ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।